রাজকুমারীর মতন মানুষ হয়েছি আমি। নিম্নবিত্ত মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে হলেও আমার কোনোদিন অভাব ছিল না। এখানে এসে বুঝতে পারলাম যে ইংলিশে কথা না বলতে পারলে হয়তো তুমি এডুকেটেড নও, অশিক্ষিত। লাইফ মানে অ্যাকচুয়ালি কি বাবা মার বাইরে বেরিয়ে এসে সেটা আমি জীবনে প্রথম আমি বড় পর্দা একটা প্রজেক্টে শুটিং অলরেডি হয়ে গেছে। নারী চরিত্র বেজায় জটিল। ভোরে ভোরে আমাকে এতটা ব্লেস করো আমি যাতে যে স্বপ্নগুলো নিয়ে কলকাতায় পা রেখেছিলাম পূরণ করতে পারি তোমাদের আশীর্বাদে। এই মুহূর্তে আমার সাথে যে মানুষটা বসে আছে তার কাছে প্রত্যেকটি চরিত্রই কিন্তু খুব পছন্দের এবং প্রত্যেকটি চরিত্রকেই সে খুব নিজের মনে করে কাজ করে। নবনীতাদি রয়েছে, ওয়েলকাম টু সিটি সিনেমা। শুরুটা কিভাবে, মানে অভিনয়ে আসাটা শুধুই কি নেশা নাকি পেশা, মানে দুটো ভেবেই আসা হয়েছিল নাকি শুধু নেশা? ভাবিনি অ্যাকচুয়ালি, জানো তো কোনোদিনও। মানে অভিনয়টা আমি বেসিক্যালি ডান্সার ছিলাম, মানে এটা আমি মনে হয় অনেক ইন্টারভিউতে বলেছি যে আমি ডান্সার ছিলাম। আমি 11 বছর 11.5 বছর ক্লাসিক্যাল কত্থক শিখেছি। তো আমার ইচ্ছে ছিল কোনোভাবে ডান্সের মারফতে কিছু একটা করা, মানে কোরিওগ্রাফার হতে চাইনি আমি, বাট আমি পারফর্ম করতে চেয়েছিলাম। তো সেটা করতাম। আমি স্টেজ পারফরমেন্স প্রচুর করেছি ছোটবেলা, 4 থেকে আমি ডান্স শিখি। তো হ্যাঁ, এবার তারপর আমি কলেজ লাইফেও পারফর্ম করি, মানে আমার জীবনটাই ওই চলেছে। আমি নাচ করতে খুব ভালোবাসতাম নিজের সাথে। হ্যাঁ হ্যাঁ। তো কলেজেও যখন প্রথম দিন যাই দাদারা দেখেন আমি কোয়েট কলেজে পড়তাম, দাদারা দিদিদের থেকে দাদারা বেশি ছিল আর কি। তো আর আমাকে সবাই খুব ভালোবাসতো। এইটা হচ্ছে মানে আমার হয়তো টাচুটা আমার ভগবান আমাকে দিয়েছে। স্টিল আমাকে জলপাইগুড়িতে আমার যারা দাদা আছে তারা আমায় খুব ভালোবাসে। একটা দিদি ছিল, সে খুব মিষ্টি। তো বাকি সবাই খুব ভালোবাসতো। তো তারা বলে যে নবনীতা, এবার আমার একটা পারফরমেন্স হয়েছিল কলেজে। একটা প্রথম দিন আমি করেছিলাম ফ্রেশার্সে একটা পারফরমেন্স, সেটা হচ্ছে স্বাধীনতার একটা দিবসের জন্য একটা পারফরমেন্স করেছিলাম। এবং আমাদের যখন সোশ্যাল হয় তখন আমি একটা আইটেম সঙ্গে ডান্স করেছিলাম, চিকনি চামেলি। ঠিক আছে, ওই গানটা প্রচুর হিট ছিল। তো সেই সময় সবাই বেরিয়েছে এবং তখন পারফরমেন্স করে ফেলেছি। এবং আমাদের কলেজে আমাদের স্টুডেন্ট ছাড়াও বাইরে থেকে সবাই দেখতে আসতো ভোটের জন্য, যেটা দরকার পড়ে। মানে খুবই সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছিল এবং দাদারা বলেছিল চলো এই মেয়েটাকে দিয়ে হবে। তো তারপরে আমার বাবা তো একদমই এটার এগেনস্টে ছিল। তো ওরা আসে, ওরা বলে বিভিন্ন রকম হয়, যেটা হয় অনেক সময় জিনিসগুলো হয় না। তো আমার বাবা একদম এগুলো চাননি যে তুলে নিয়ে যায় মেয়েকে, এই সেই হ্যাঁ বিষয়গুলো যদি ভোটের সময় এই প্রবলেম হয়। তো তাও যাই হোক, দাদারা বলেছিল সিকিউরিটির দায়িত্ব আমাদের, তুমি বুনুকে দাও, বুনুকে আমরা দেখবো। তো তারপর থেকে যে আমি ওই সবার বুনু হলাম, ওই বুনুই আছি। প্লাস যারা আমার পরে ঢুকেছে তারা আমাকে যে দিদি বলে ডাকতে শুরু করলো, তারা আমাকে দিদি বলে আর কি। মানে কলেজটা কমপ্লিট করার পরেই কি তাহলে কলকাতায় আসা? কলেজটা কমপ্লিট করার পরে বলবো না, প্রথম আসাটা না কোইন্সিডেন্টলি হয়। দিদি নাম্বার 1 এ এসেছিলাম আমি প্রথম। মানে তখন আমি কিছু এমনি একটা অডিশন গেছিল, যেগুলো আমাদের তখন তো অডিশন গুলো হয়, আমাদের একটা অডিশন হয়েছিল। তাও জোর করে আমার বোন আমাকে নিয়ে গেছিল, দিদি চল চল চল, মজা লাগবে, ভালো হবে, চল। না 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 না, তো গেছিলাম। ওখান থেকেই কোনো কারণে হয়েছিল, তখন আমি 2nd ইয়ারে পড়ি। তো তখন আমি আসি, দেখি দাসানি, আমাদের দাসানি 1 এ শুটিং হয়। তো গেলাম, দেখলাম বাহ বেশ, তো বিষয়টা ধরাছোঁয়ার মধ্যেই রয়েছে। খুব ভালো করে খেলেছিলাম, মজা লেগেছিল। তারপর এখান থেকেও পরিচিতি হয়। ওটা আমার প্রথম ক্যামেরার সামনে, মানে বড় ক্যামেরার সামনে দিদি নাম্বার 1 এর হাত ধরে। তারপর বাড়ি চলে যাই। তারপরেও ভাবিনি যে আমি কোনোদিন অ্যাক্টিং এ আসবো বা কিছু, ওরম হয়নি। খেলে বাড়ি চলে গেছে। হ্যাঁ একদম, কিন্তু ভালো লেগেছিল যে ও আচ্ছা বাহ, খুব কাছে তো বিষয়টা, খুব মজার। তো তার আগে অবধি এটা নিয়ে কখনো কিছু ভাবনি? তারপরেও ভাবিনি। তারপরে তোমার বিভিন্ন রকম অডিশন দেওয়ার চেষ্টা করছিলাম ডান্সের সূত্রে, ডান্সে হ্যাঁ যদি অডিশন দেওয়া যায়। কিন্তু ঘটনাচক্রে যেটা হয় না, যেটা কপালে লেখা থাকে সেটাই হয়। তো ওখানে আমার আর অডিশনটা দেওয়া ঘটনাচক্রে হয়নি, বাট আমি সিরিয়ালের জন্য অডিশনের জন্য ডাক পাই। আচ্ছা, বিকজ তখন আমাদের জলপাইগুড়িতে যে ট্রেন্ডটা চলছিল ফটোশুট। ঠিক আছে, এবার আমার ভাইরা, আমি যেহেতু পারফর্ম করতাম, এরকম না যে আমি মডেলিং করতাম, আমি মডেলিংও কোনোদিন করিনি। জাস্ট ওই যে নাচের যে ড্রেস পরে নাচ করতাম, হয়তো একটু দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুললাম,
একটু ওই করলাম। হ্যাঁ, তো ওই ছবিগুলো আস্তে আস্তে স্প্রেড হতে শুরু করলো, ভাইরাল হতে শুরু করলো সোশ্যাল মিডিয়ায়। রাইট, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করলো। সেখান থেকে অডিশনের ডাক পেলাম, অডিশন দিলাম। এবং তখনও আমি ভাবিনি কিছু হবে হবে হবে, একবার দুবার অডিশন দিয়েছি। দেওয়ার পর ঘটনাচক্রে যেভাবে হলো কাজটা, সেটাও আমার কাছে পুরো গড গিফটেডই ছিল। তো আমি আগেও বলেছি, আর একটা মানুষের কথা না বললেই নয় আমার ইন্টারভিউতে, সে হচ্ছে ভরত কল, যার হাত ধরে আমি এখানে এসেছি, যে আমাকে সুযোগ করে দিয়েছিল যে তুমি এসো করো কাজটা। তার আগে আমি অডিশন দিয়েছি, বিভিন্ন অনেক কষ্ট করে অডিশন দিয়েছি। আমি নিম্নবিত্ত মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, ঠিক আছে। তো সেখানে হচ্ছে একটা কলেজে ভর্তি হয়েছে, ওই কলেজে পড়বো না, পরের কলেজে অন্য কলেজে পড়বো ইচ্ছে ছিল, সেখানের জন্য টাকা নিয়ে অনেক আমাকে চাপাচাপি করতে হয়েছে, যে বাবা প্লিজ প্লিজ, দাদু প্লিজ দাও দাও দাও, আমি ভালো করে পড়াশোনা করবো প্লিজ প্লিজ, এরকম করতে হয়, ঠিক আছে। তো তারপর আমি সেভাবে ভর্তি হয়েছিলাম কলেজে। তো সেখানে এখানে আসাটাও খুব ডিফিকাল্ট, ট্রেনের ভাড়া থাকে, থাকার জায়গা, খাওয়ার জায়গা, সবটাই তো। তার মানে কি, হ্যাঁ, কোনোদিন বাড়ির থেকে তো মেয়েদের আমাদের ওরকম ভাবে আমরা বেরোইনি, মানে অনেকটা দূর। আমরা তো কলকাতার মধ্যে, তুমি থাকতে না বা কাছাকাছি না, খানিকটা দূর। ওখানেও আমি যখন বাড়ি থেকে বেরোতাম, বাবা আমাকে কখনো একা ছাড়তোই না, সঙ্গে সঙ্গে নিয়ে নিয়ে চলতো। এখনো ইনফ্যাক্ট বাবার হাত ধরেই ঠাকুর দেখি আমি ওইভাবেই মানুষ হয়েছি, ওইভাবেই বড় হয়েছি, মানে সবসময় সঙ্গে থাকবে, সবসময় একটা ওই জিনিসটা। তো ওরা আমাকে একদমই কলকাতায় অ্যালাউ করছিল না যে আমি একা থাকবো। মানে অডিশন দেওয়ার জন্য কি আসতে অ্যালাউ করেছিল নাকি সেই সময়? সেটা নিয়ে একটুখানি চাপ ছিল যে বাবার কাজ ছেড়ে তো আসতে পারবে না। তো তখন আমি বলি, আমার এক বন্ধু এখানে অলরেডি পড়ছিল, তো আমাকে বলে যে নবকে আমি দেখবো কাকু, তুমি চিন্তা করো না, তুমি পাঠিয়ে দাও মেয়েটাকে, আমি এখান থেকে রিসিভ করে নেবো। সো অনেক হেল্প করে। তখন তুমি একাই কলকাতায় আসো জলপাইগুড়ি থেকে? একাই আসি, তো 5 দিন থাকি। অডিশনটা কোনো কারণে হ্যাঁ হয়েও না হয়ে যায়, তো আমি খুব কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম। তখন আমার বন্ধু আমায় বলেও ছিল যে নব, কাঁদিস না, তুই একদিন এখান থেকে দেখবি গাড়ি করে বেরোবি, টেকনিশিয়ান স্টুডিও থেকে তুই গাড়ি করে বেরোবি, তারপরে দেখবি তোর সমস্ত কিছু হয়ে গেছে, তুই আজকে এই রাস্তার ড্রেস দেখছিস, তুই দেখবি শপিং মল থেকে ড্রেস পরবি। এই জিনিসগুলো বলেছিল, এখনো মনে পড়ে, কারণ এগুলোই তো স্মৃতি। তো একদমই তাই, মনে পড়ে কথাগুলো, কোথাও গিয়ে মনে থেকেই যায় হয়তো। এবং সেখান থেকে অডিশন দেওয়া এবং তখন সিলেক্ট না হওয়া, ওটার একটা খারাপ লাগা ছিল। এই ট্রাম ডেপোতে বসে কেঁদেছিলাম আমি, মানে বেরিয়ে, হ্যাঁ বেরিয়ে কেঁদেছিলাম যে 5 দিন হয়ে গেল, আমি তখন ফেরার সময় আমি কোথায় যাব, আর তো টাকা পয়সা নেই, যতটুকু নিয়ে এসেছিলাম শেষ হয়ে গেছে, কি করবো। তখন আর এত ইউপিআই, ফোন পে, এগুলো তো বাদই দাও, ওগুলো তখন কিছু জানিই না। ফোনই তখন একটা কোন রকম একটা স্মার্টফোন নিয়ে ঘুরছো, তাও স্মার্টফোন ছিল কিনা কি তাও জানি না, মনে হয় স্মার্টফোনও ছিল না আমার, ওই ছোট একটা এটুকুন একটা ফোন দিয়েছিল, মানে জাস্ট কন্টাক্ট করার জন্য। রাইট, তো ওই আর কি। তারপরে ঠিক আছে, ফিরছি যখন, তখন ভরতদা ফোন করেন, তখন কি অলরেডি জলপাইগুড়ি ফিরে গেছে? সেদিনই আমি সুপার ধরে আমি রাত্রিবেলায় মোটামুটি শিলিগুড়িতে যখন ঢুকছি, তখন ভরতদার ফোন আসে। কারণ আমার লুক সেটটা যেহেতু অলরেডি হয়েছিল, তো ভরতদা কোনো কারণে সেটা দেখে আর কি, লুক সেটে ছবি হয়তো দেখানো হচ্ছিল, দেখে বলে যে এই মেয়েটার কথা বলে। তো ভরতদা আমায় ফোন করে, তো বাড়ি গিয়ে কথা বলি। ভরতদা বলে যে তুমি চলে আসো। আমি বললাম দাদা আমার বাড়ি তো এখানে নয়, আমার বাড়ি এতটা দূরে, আমি কি করে আসবো, আমার কাছে টাকাও নেই সেরকম, আমি সবে এসছি। আমাকে শুধু বললো তুমি কষ্ট করে আর 2 দিন থেকে তুমি চলে আসো, বাকিটা আমি দেখছি। তারপরে যখন আমি এসেছি, যখন আমি তারপরে আবার তারপর 2 দিন পর আমি বাবাকে নিয়ে এবার এলাম। যখন ভরতদা আমাকে বললেন যে চলে আসতে, তার মানে ডেফিনেটলি কিছু একটা হবে। তো বাবা তখন বললো ঠিক আছে চলো, এবার আমি যাচ্ছি তোমার সাথে। আর বাবা আমার লাকি চাম, ঠিক আছে। তো বাবার সঙ্গে আমি শিয়ালদাতে এসে থেকেছি, শিয়ালদার ওই হোটেলগুলোতে থেকেছি, স্টেশনের কাছে যে হোটেলগুলো, তারপর থেকেছি। ওখান থেকে এসেছি, বাসে করে এলাম, এসে টেকনিশিয়ানে ঢুকলাম। টেকনিশিয়ান দেখে সেদিন টেকনিশিয়ানে ঢুকলাম, টেকনিশিয়ানে একটু ওয়েট করলাম, দেন ভরতদা আমাকে একটা কন্ট্রাক্টে সাইন করলো। তখন বুঝলাম যে আচ্ছা, আমি এই আপনজন বলে এই প্রজেক্টটা, যেটা তখন ইটিভি কালার্স বাংলাতে লঞ্চ হচ্ছিল, তো তখন ওই আমার মুখ দিয়ে আর আরো একজন হিরোইন ছিল, তখন আমাদের ওই প্রথম সিরিয়ালটা, আমাদের সিরিয়ালটা দিয়ে কালার্স বাংলা চ্যানেলটা শুরু হয়েছিল। তো তখন ওখানে আমি সাইন করে বুঝতে পারি আচ্ছা আমি হিরোইনের জন্যই আমি সাইনটা করলাম। তো এটা একটা অনেক বড় একটা গিফট ছিল, হয়তো ভগবানের দেওয়া, প্লাস প্রচুর মানুষ বলতে ভরতদার সাপোর্ট পেয়েছি। তারপরে বাবা মা তো আছেই, যাই হোক ওটা সাইন করি। এবং
আমার থাকার জায়গা নেই যথারীতি। তো ওটা ভরতদা থেকে আমি সেদিনই, ভাবলাম আসবো ভেবেছিলাম হ্যাঁ যে ভরতদা সেদিনই আমাকে বলে যে এই গাড়িটা নাও, ওদের প্রোডাকশনে কাজ চলছিল, গাড়িটা নাও, গাড়িটা নিয়ে ওর জন্য একটা বাড়ির এই সাইডে একটা খোঁজ করে দাও। ভরতদাই আমার পুরো বিষয়টা মানে দেখে ভাড়ার দিয়েছিল, থাকার জন্য আর কি। জায়গাটা দেখে দিয়েছিল। তো সেদিন ওইখান থেকে গাড়ি করে বেরোবো, সেদিন ওখান থেকে গাড়ি করে বেরিয়েছিলাম টেকনিশিয়ান থেকে। যেটা তোমার তখন বন্ধু আমি, বলেছে। হ্যাঁ রাইট, তখন আমি জানলাম, বাহ এটা হয়েছে, এটা একটা ঠিক। তো তারপরে কি সেখানে মানে ভাড়া থেকে একা থেকে সমস্তটা করা নাকি? কারণ বাবা মা তো এখানে থাকতে পারতো না, বোন ছোট ছিল, বোনের পড়াশোনা সমস্ত কিছু ছিল, এবং তাদেরও কাজকর্মটা ছিল। তো আমাকে এখানে বাবা বলে যে তোমাকে কিন্তু একাই থাকতে হবে। আর ভরতদা যেহেতু ছিলেন এখানে, তো তাই আমার যাবতীয় যেই জিনিসগুলো অসুবিধা হওয়ার কথা সেগুলো হয়নি কোনোদিনও, কারণ দেখেছেন দাদা প্রচুর হেল্প করেছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে একা থাকা, একা সবটা করা, একা যাতায়াত করা, সবটাই তো তখন একা পুরোটাই। হ্যাঁ তখন তো একা করতেই হয়েছে, একা থাকতেই হয়েছে। তারপরে আস্তে আস্তে সবার সাথে পরিচয় হয়েছে, ইন্ডাস্ট্রির মানুষজনের সাথে। ইন্ডাস্ট্রি থেকেও, ইন্ডাস্ট্রি তো পরিচয় হয়েছে, কারণ ইন্ডাস্ট্রি সবার সাথে পরিচয় হলেও আমি শুধু একমাত্র একটা মানুষকে ট্রাস্ট করতাম, করি আর হয়তো করবো, সে ভরতদা। ভরতদা বাপের পুরো ইন্টারভিউটা আমায় দিয়ে ফেললো। না দেখো, আমি না কখনো কেউ আমার জন্য কিছু করলে আমি সেটা কোনোদিন ভুলি না, আর কেউ যদি আমার সঙ্গে কোনোদিন খারাপও করে আমি সেটাও কোনোদিন ভুলি না। কিন্তু হ্যাঁ কিছু বলি না, কিন্তু আমি ভুলি না কোনো কথা, আমি মাথায় রাখি। তো সেই জায়গায় যাই হোক এইভাবেই শুরু হয় আমার জীবন। তারপর একা চলা কঠিন থেকে সহজ হয়েছে বলা চলে। সহজই প্রথম থেকে ছিল না, একটু টাফ কোনো জায়গা থেকে। কঠিন সহজ বলবো না, বরং আমি বলতে পারি যে আমি অনেক বেশি কি বলো রাজকুমারীর মতন মানুষ হয়েছি। আমি নিম্নবিত্ত মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে হলেও আমার কোনোদিন অভাব ছিল না জীবনে, কারণ আমার সবসময় আমার বাবা আমাকে সেই রকম প্রোটেকশন দিয়ে এইভাবে রেখে দিত। এবার এখানে যখন থাকছি তখন তো পুরোটাই আমাকে করতে হয়েছে, কারণ আমাকে দেখো মুদিখানার দোকানেও যেতে হবে, বাজারেও যেতে হবে, রান্নাও করতে হবে। তখন আমি রাস্তা পার হতে পারতাম না, আমার বাবা তো আমাকে এগুলো করায়নি কোনোদিন। কলকাতার রাস্তা, এবার কলকাতায় রাস্তা এরকম একটা দিন আমি তোমায় বলি, আমি মুদিখানা, আমার বাড়ির সামনে এটুকু রাস্তা, মুদিখানার দোকানে পার হচ্ছি, পার হতে গিয়ে হঠাৎ দেখি গাড়ি একটা আসছে, দেখে এত ভয় পেয়েছি আমি গাড়ির সামনে এরকম ভাবে দাঁড়িয়ে আছি, গাড়িটা দাঁড়িয়ে পড়েছে, মানে কি করছেন যান, ব্ল্যাঙ্ক হয়ে গেছি। স্বাভাবিক, কারণ আমি পারই হতাম না। এবং এরকম করে পার হওয়া শিখেছি যখন ওষুধ টষুধ যেতে তো হতোই না, কেউ পার হচ্ছে তার পেছন 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 বুঝতে যাতে না পারে যে আমি রাস্তা পার হতে পারি না, পাশ দিয়ে টুক 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 করতে করতে চলে যেতাম। তারপরে এমনও দিন গেছে এই জিনিসগুলো শেখার পর, এখনো পার হতে পারি না, বাট একদিন আমি একজন বৃদ্ধা মানুষকে পারও করিয়েছিলাম। মানে এগুলো আমার নিজের লাইফে ছোট ছোট শিক্ষা আর কি, যেগুলোতে আমি আস্তে আস্তে এই এতগুলো বছর কাটালাম। আর শুরু থেকে যে এখনো অবধি এতগুলো বছর কি কি শিখলে ইন্ডাস্ট্রি থেকে? কি শিখিনি বলো, অনেক কিছু শিখেছো, লাইফের পুরো লেসনটাই শিখেছি। আর শেখার কি শেষ আছে গো, এখনো শিখছি আর শিখবো, অনেক কিছু শিখেছি। দেখো কাজের কথা বললে কাজটা বলি, যে আমি তো কোনোদিনও কাজ শিখে আসিনি, এখানে এসে আমার পুরো জায়গাটা দেখা, শেখা, আমার সিনিয়রদের দেখা, যদি কিছু ভুল করতাম তাদেরকে জিজ্ঞেস করা কিভাবে করছে, অনেক টেকনিক্যাল পার্ট থাকে, সমস্ত কিছু দেখে ওনাদের কাছ থেকেই দেখে 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 শেখা। তো শেখার তো মানে শিখেই যাচ্ছি স্টিল, কি কি শিখিনি বলো, কি দেখিনি বলো, প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু। যে লাইফ মানে অ্যাকচুয়ালি কি বাবা মার বাইরে বেরিয়ে এসে সেটা আমি এখানে এসে বুঝেছে সেটা কোথাও গিয়ে কাজ করতে করতে। এবং যেটা প্রশ্ন, যে ইন্ডাস্ট্রিতে যখন মানুষ আসে, মানে নতুন কেউ আসে, এটা পুরোটাই শোনা কথা, হয়তো তুমিও শুনেছো আমিও শুনেছি, যে প্রথমে যখন আসে তখন সেই জায়গাটা দেওয়া হয় না আর্টিস্টকে। সে যদি লিড করে, লিড হলেও বা যদি পার্শ্ব চরিত্র করে সেক্ষেত্রেও না। দেখো দেওয়া হয় নাটা, আমি কোশ্চেনটা একটু অন্যরকম হয়ে গেল। দেওয়া হয় নাটা না, নিজের জায়গা তো নিজেকেই তৈরি করতে হয়, প্রবলেম তো হয়। হ্যাঁ মানে ওটাই, যে সেইভাবে মানুষ প্রথম দিকে দেখে না, বা যেটা হয় যারা অনেক সিনিয়র, যেটা তুমি ভরতদার কথা বলে, সেটা তোমাকে খুব হেল্প করেছে, চেনে না জানে না তা সত্ত্বেও। কিন্তু অনেক ক্ষেত্রে হয় অনেকে, যেহেতু তুমি একদম জুনিয়র, তখন একদম শিখছো বা শুরু করছো, কিন্তু যারা অনেকটা শিখে গেছে বা অনেকটা নাম করে নিয়েছে, যাতে একই মেকআপ রুমে তাদের সাথে তোমাকে মেকআপ রুম শেয়ার করতে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে খুব অস্বস্তিকর পরিস্থিতি কখনো শিকার হয়েছে সেটা?
হ্যাঁ মানে ওরকম তো হতেই হয়, সবাই কম বেশি হয়, সবাই কম বেশি হয়। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, দেখো আমার ক্ষেত্রে অনেক কিছুই হয়েছিল, কোনোদিনও দেখো যদি না বলি তাহলে মিথ্যে কথা বলা হবে, ঠিক, যদি বলি যে তুমি যদি এখন বলো যে না সবটাই খুব ভালো ছিল তাহলে মিথ্যে কথা বলা হবে। বাট ইন্ডিভিজুয়ালি যে জিনিসগুলো নাম করে আমি বলছি না, একদমই নট লাইক দ্যাট, বাট কিছু জিনিস তো ডেফিনেটলি আমাদের, কারণ তখন না আমি তো একদম বাড়ি থেকে বেরিয়েছিলাম, যদি ধরো কলকাতায় পড়াশোনা করতাম, একটু চেনা জানা থাকতো, একটু বন্ধু বান্ধব থাকতো, কলকাতার লাইফস্টাইলটা বুঝতে পারতাম, তাহলে একটু ইজি হতো হয়তো আমার ইন্ডাস্ট্রিতে থাকাটা বা ইন্ডাস্ট্রিতে কাজ করাটা। যেহেতু আমি একদম এসে মানে হয় না গভীর জলে, মানে একদম ছোট একটা পুকুর থেকে এসে পুরো একটা সমুদ্রের মধ্যে পড়েছিলাম, তো আমার জন্য না পুরোটাই খুব ভয়াবহ আর ডিফিকাল্ট ছিল। আমি খাবা যাবা করে কথা বলতাম, তো সেটা নিয়ে আমি সবসময়, যেহেতু ওইখানকার ভাষাটাই একটু র্যাগিং হতাম, কি খাবা খাই। এখন যেরকম বিষয়টা এরকম হয়েছে, বলো না একবার বলো না, তুমি খাওয়া যাওয়া করে বলো না, সো সুইট। তখন বিষয়টা আমাকে নিয়ে প্রচুর খিলখিলি করা হতো। এবার কি হয়, আমি তো অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছি, আর আমাকে কোনোদিন এরকম ভাবে অসম্মানিত হতেও হয়নি কোনো জিনিস নিয়ে, তো মানে খিল্লি করা হয়, ছোট করা, হ্যাঁ ছোট করা, তারপর ছোট করে কথা বলা, খিল্লি করা, কিছুই জানি না, এরকম টাইপের একটা বিষয় ছিল। তো সেই জায়গা থেকে এই জিনিসগুলো হয়নি কোনোদিনও, মানে ধরো মানুষের এখানে এসে বুঝতে পারলাম যে ইংলিশে কথা না বলতে পারলে হয়তো তুমি এডুকেটেড নও, অশিক্ষিত, ঠিক আছে, এই বিষয়গুলো বুঝেছি, আমি শুধু দেখে গেছি, আমি শুধু অবজার্ভ করেছি পুরো বিষয়টাকে। তো আমার কোনোদিন ওটা মনে হয়নি, বাট আমি নিজে আস্তে আস্তে নিজের মতন করে সেই জায়গাটার সঙ্গে লড়াই করেছি। বাট ছোটখাটো জিনিস ডিল ডেফিনেটলি করেছি, খারাপ লেগেছে, কেঁদেছি, বাড়িতে এসে মা আমাকে বলেছে আমাকে নিয়ে চলে যাও, আমি থাকবো না এখানে, মানুষকে হয়তো বুঝতে পারে না, হয়তো সম্মান করতে পারে না, ওরা বোঝেই না। দেখো ইয়ার্কি ইজ ওকে, ইয়ার্কি নিয়ে কোনো চাপ নেই, হাসি মজা সব জায়গায় হবে, হাসি মজা না হলে আমরা লাইফটাকে ডিল করবো কি করে? সবসময় কি ওইভাবে গম্ভীর ভাবে বাঁচা যায় না? আমি ওরকম মানুষই নই। কিন্তু আমাকে এটাও বুঝতে হবে যে কোন জায়গাটার মানে ইয়ার্কিটা এতটাও যাতে না যায় যে মানুষ সেটা দুঃখ পায়, যে কোনো মানুষ সেখানে দুঃখ পায়। এবার সেই লিমিটটা নিজেদের শিক্ষার ওপর, তোমার যেরকম ব্যাপার, তুমি যেরকম ভাবে বড় হয়েছে তুমি সেরকম ভাবে মানুষকে ডিল করবে। তো আমি এই জিনিসগুলো ফেস করেছিলাম, খারাপ লেগেছিল, কাঁদতাম, কিন্তু আস্তে আস্তে বুঝি যে আমাকেই চেঞ্জ হতে হবে, আমাকেই এই জায়গাগুলো শক্ত হাতে ধরতে হবে, আমাকেই নিজের মধ্যে হয়তো এই জায়গাটা বা আমার নিজের চারপাশে একটা বাউন্ডারি তৈরি করতে হবে, যে বাউন্ডারির ভেতরে যাতে কেউ না ঢোকে। এত সরল হলে হবে না, যেটা তুমি প্রথমে বুঝতে পারোনি, কারণ তখন একদম জলপাইগুড়ি থেকে আসা এবং সবাইকে ওখানকার মানুষের মতন করে মানে বিশ্বাস করা বা সেটা করা, মানে খুবই নর্মাল ভাবেই থাকতাম আমি, হ্যাঁ কি করে থাকতাম, মানে এতটা বুঝতে না যে হিরোইনদের যে এই একটা ট্যান্ট্রামস, আমি বলবো না গো, অনেকেই বলে হিরোইনদের ট্যান্ট্রামস আছে, যদি ন্যায্য কথাটাকে ট্যান্ট্রামস কেউ বলে তাহলে আমার মনে হয় সেটা ভুল। অনেকেই ন্যায্য কথা, ধরো আমি যেটা পাওয়ার দরকার, আমার যেটা আমি ডিজার্ভ করি সেটা যখন আমি পাচ্ছি না, যখন আমি মুখ খুলে কথা বলছি তখনই বলছে যে এই মেয়েটার তো ট্যান্ট্রামস আছে, বা এই ছেলেটার তো অ্যাটিটিউড বেশি, তো লাইক এন্ড অল, এগুলোকে আমি ট্যান্ট্রামস ধরিও না, আমি কোনোদিন এই কথাগুলো কানেও লাগাইনি। হ্যাঁ প্রথম দিকে আমার খুব এফেক্ট করতো, কিন্তু যেদিন থেকে আমি ডিসাইড করি যে এই যে একটা কান দিয়ে শুনবো একটা কান দিয়ে বের করে দেবো, সেদিন থেকে আমি প্রয়োজনীয় কথাগুলো রেখেছি আর অপ্রয়োজনীয় কথাগুলো বের করে দিয়েছি। আমি এইভাবে আমার নিজের লাইফটাকে দেখেছি। এবং তখন যেটা তুমি প্রথমেই বললে যে অনেক কিছু শুনেছো, অনেকটা ভেঙে পড়েছো, আবার সেখান থেকে নিজেই নিজেকে শক্ত করেছো, কারণ এখানে তোমার কেউ ছিল না, যেটা তুমি বললে বাবা মাকেও বলেছো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন অনেকগুলো বছর হয়ে গেছে, এখন নিশ্চয়ই সেই সমস্যাগুলো কোথাও গিয়ে হয় না নাকি? আবার অনেকে বলে যে সমস্যা নাকি সারা জীবনই থেকে যায় সব ইন্ডাস্ট্রিতে। কিছু কিছু সমস্যা তো সারা জীবন থাকে গো, সময়ের সঙ্গে সঙ্গে তোমাকে ডিল করা শিখতে হবে। তখন যে জিনিসগুলো হয়েছে সেটা একরকম ভাবে হয়েছে এবং ডিল করাটা অন্যরকম হয়েছে। এখন যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো অন্যরকম সমস্যা, সেগুলোও ডিল করতে হয়, এবার সেগুলোকেও ডিল করা শিখতে হয়। মানে সবাই হয়তো ভাবে, ওই যে বলি না, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমারও বিশ্বাস, বিষয়টা পুরোটা এরকমই। মানে আমি দূর থেকে দেখে ভাবছি সবটা খুব ইজি না, মানে যে যে সিচুয়েশনে পড়ে সে বুঝতে পারে যে ওই সিচুয়েশনটা
কতটা ডিফিকাল্ট হয়, বা তাকে দেখো আমরা বাইরে থেকে অ্যাডভাইস করতে পারি, আমি আজকে যে সিচুয়েশনে পড়ে আসছি বাইরে থেকে হয়তো 10টা মানুষ বিভিন্ন রকম অ্যাডভাইস করতে পারে, ঠিক আছে, এবার ধরো ওই মানুষটা যখন ওই সিচুয়েশনে পড়ে তখন আমি ধরো আগ বাড়িয়ে হয়তো বেটার একটা সলিউশন দিতে পারি, এটা নর্মাল, এটা হয়, এরকম হয়। কিন্তু যখন আমি নিজে ওই প্রবলেমটা ফেস করছি তখন হয়তো ফেস করতে পারছি না, তখন হয়তো মনে হচ্ছে খুব ডিফিকাল্ট, একটুখানি তখন শান্ত হয়ে পুরো বিষয়টাকে বুঝে ডিল করতে হয় বা করা উচিত। এই যে তুমি যে বিষয়টা বলছো, এই বিষয়ের কথাটাই যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে সময় খারাপ ভালো দুটোই মানুষের জীবনে থাকে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই, তোমার ক্ষেত্রে হয়তো আসে খারাপ সময়, যেটা তুমি বললে যে অনেক সময় খারাপ লাগা তৈরি হয়, বা খারাপ সময় আসে কি, আমি তো মনে হয় খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই বেশিরভাগ সময়, বাট তার মধ্যেও আমি খুব খুশি থাকি, ভালোটা নিজেই তৈরি করে নাও, নিজের ভালো, কারণ তাই করতে হবে, কিছু করার নেই। যেটা তুমি বলছো যে খারাপ সময় বা খারাপ লাগাগুলো, সে সময় কাকে সব থেকে বেশি পাশে দরকার হয়, নিজেকে নাকি মা বাবাকে নাকি অন্য কাউকে, যদি জিজ্ঞাসা করি? আমি এই কয়েক বছরে যেটা বুঝেছি, মা বাবা ছাড়া কেউ পাশে থাকেনি। মানে ধরো আমি নিজের লোক তো প্রচুর লোককে বলেছি, এই নিজের এই বন্ধু, বিশ্বাস করেছি প্রচুর লোককে, তবে আলটিমেটলি গিয়ে দেখেছি যে যেখানে আটকে যায় একটা মানুষ গিয়ে, সেখানে বাবা মা ছাড়া আমার পাশে তো কেউ থাকেনি। সো আমার কাছে ওরা ছাড়া প্রথম থেকে এমনিও কেউ ছিল না, এখনো ওরাই আছে, আর থাকলে ওরাই থাকবে। আর ওরাই বুঝিয়েছে যে তুমি ইম্পর্টেন্ট, মানে আমি ইম্পর্টেন্ট, যে তুমি আমাদের কথা ভাবছো ভাবো, কিন্তু নিজেরটা সবার আগে ভাবো। তাহলে তোমার কাছে তোমার বাবা মাই হচ্ছে সবকিছু এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ তাদের মুহূর্তে না, মানে সারা যেটা বলছিলেন না যে বিশ্বাসের ক্ষেত্রে, আগে অনেককে বিশ্বাস করেছো কিন্তু সেখানে মনে হচ্ছে যে পাশে তারা থাকবে না। মানে ছোটবেলায় আমরা কি ভুল করি দেখবে, তুমিও করেছো, মানে আমরা করি, আমাদের যখন বন্ধু বান্ধব হয় আমরা মা বাবার কথা কেউই শুনি না, আমার বন্ধুই সবকিছু, ও যদি বলে এই হবে, ও যদি বলে হ্যাঁ, ওদের সঙ্গে কথা মনের কথা উগড়ে দেওয়া, রাইট রাইট রাইট। এবার যত বড় হয়েছি না তত বুঝেছি যে কেউ কথা রাখে না, সবাই চলে যায়। হ্যাঁ, সবাই চলে যায়, সবাই এখন তো বয়স হয়েছে যখন, এখন তো বুঝি সবাই তো সবার সংসার লাইফে ব্যস্ত, মানে আমার জন্য কে আছে, আমার জন্য আমার বাবা মা আছে, আর তো কেউ নেই। বন্ধু বান্ধবরা আছে, জলপাইগুড়িতে আছে বন্ধু বান্ধবরা, ওদের সাথে দেখা হলে ভালো লাগে, বাট ওই মনের কথা বলার যে জায়গাটা থাকে না, সবাই ব্যস্ত অ্যাকচুয়ালি, এখন তো ভাবনা চিন্তাটাই পাল্টে আছে, সবাই ব্যস্ত, মানে আমি চাইলেও সেটা সম্ভব না, আমাকে কনসা পায় বলো তো ওরা, ঠিক, সেটাও একটা কথা। তাও ধরো যখন সত্যি আমরা কোনো বান্ধবীরা যারা রয়েছে বা বন্ধুরা যারা রয়েছে, মানে যারা পিওর বন্ধু বান্ধব, যদি কোনোদিনও প্রবলেম পড়লো না, এটা কি করবো, আমি বললাম কি করবো বল, তো ওই আলোচনাটুকুন হয়। এখন ওই কানেকশনস গুলো সবার সঙ্গে থাকে না, কিন্তু ওই একজন দুজন থেকে যায়, যারা একদম প্রথম থেকেই থেকে যায়, যারা থাকার হয়, যারা থাকার না হয় তারা এমনিই তো কেটে যায় দুদিন থেকে। এবং যেটা প্রশ্ন যে বন্ধুত্ব কিংবা ভালোবাসা, সব ক্ষেত্রে যেটা হয়, আমরা অনেক সময় যেটা তুমি এখনই বলে যে বিশ্বাসের কথা, বিশ্বাস করে ফেলা ছোটবেলা, তো অনেক সময় হয় না বন্ধুত্ব বা ভালোবাসার ক্ষেত্রে তুমি একজনকে বিশ্বাস করছো, তুমি তাকে সবটা বলছো এবং তুমি তার জন্যই সবটা করছো, কিন্তু একটা টাইম পর তুমি গিয়ে বুঝতে পারছো যে এতটা মানে আমি যতটা এফোর্ট দিলাম এই যে সম্পর্কটাতে, সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা, পুরোটা বেকার হয়ে গেল। হয়েছে কখনো বেকার এতটা এফোর্ট দিলাম? আমার তো সবসময় বেকারই হয়, অ্যাকচুয়ালি না, আমি আমার বয়সের সঙ্গে সঙ্গে আমি এটা রিয়েলাইজ করেছি যে এই যে কি বলবো, আমি মানুষটা যেমন, ঠিক আছে, আমাদের এক্সপেকটেশন না, মানুষের এক্সপেকটেশনের কোনো সময়সীমা থাকে না, মানে হয় মানে অন্য লেভেলের হয়, বাট আমি যেরকম, আমি আমার অপোজিটের মানুষটাকে না ঠিক তেমনই ভাবি। প্রবলেম ইজ ওইখানে যে আমি ভাবি যে ও বুঝি এরকম, আমি ওকে যতটা আমার বা বন্ধু হিসেবে ভাবছি, ও বুঝি আমাকে অতটা ইম্পর্টেন্স দিচ্ছে, বা ওর একমাত্র বন্ধু হয়তো আমি, বাট সময়ের সঙ্গে সঙ্গে এটা বুঝেছি আমার হয়তো একমাত্র বন্ধু, কিন্তু ওর আমার মতন আরো 10টা বন্ধু আছে, সেজন্য তুমি যতটা সময় ওকে দিতে পারছো সে তোমাকে আমায় দিতে পারছে না। তো আমি তখন বুঝতে পারতাম না, যে তখন ভাবতাম ও বুঝি আমায় ভালোবাসে না, ও বুঝি এই করে না, বাচ্চা মনের যেটা হয় আর কি, ইম্যাচুরিটি যখন থাকে তখন এরকম জিনিসগুলো হয়। তো ঠিক আছে, বাট এখন বুঝি আমি যে এটা তো আমার উপর ডিপেন্ড করছে না, আমি তাকে ইম্পর্টেন্স দিচ্ছি এবং এক্সপেক্টও করতে পারি না সে আমাকে ততটাই ইম্পর্টেন্স দেবে, তো একটু নিজের মতন করে, বা আমি একাই থাকি, বেসিক্যালি আমি একাই, আমি বিন্দাস আছি, আমি নিজের মতন বেশ আছি, আমার বাবা মা ফ্যামিলি নিয়ে বেশ আছি, কারণ এই জায়গাগুলো আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, কে থাকে কে থাকে না, আর কোনটা ঠিক, মানে
কোন মানুষগুলো সঙ্গ দিতে পারে, কোন মানুষগুলো দিতে পারে না। যে থাকার না থেকে যাবে, আর যে থাকার না মানে থাকার না আর কি, তাকে তুমি হাজার সময় দাও, হাজার এফোর্ট দাও, হাজার যা কিছু করে নাও, থাকবে না, আটকে রাখতে পারবে না। সে বন্ধু হোক, সম্পর্ক হোক বা আদার্স কোনো কিছু হোক। মানে একদিক থেকে এফোর্ট দিয়ে কিছুই করা যাবে না, দুজনের দিক থেকেই থাকে সময় দেওয়াটা। এবং অনেক জায়গায় অনেকে বলে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কথা বলাটা খুব ইম্পর্টেন্ট, এটা তুমি মনে করো নাকি? একদমই তাই, কথা বলাটা তো ভীষণ ইম্পর্টেন্ট। কথা না বললে তোমাদের ভাব আদান প্রদান কি করে হবে? কিন্তু তার মানে এটা নয় যে আমি সবসময় কথা বলবো সারাদিন সম্পর্কে। এই কথাটা ধরো আমার যদি মাসে একবারও হয়, বছরে একবারও হয়, কিন্তু সেইটুকুন হবে, সেটুকুনের মধ্যে অনেক কোয়ালিটি থাকবে এবং সেগুলোই দেখবে, সেগুলোর মধ্যে কোনো স্বার্থ থাকবে না, সেগুলোই টিকে যায়, সেগুলোই টিকে যায়। ওই সব সময় কথা বললাম কথা বললাম কথা বললাম, আলটিমেট গিয়ে স্বার্থপর হলো, কথা বলা বন্ধ। তো এমন এমন কিছু সম্পর্ক আমি দেখেছি তাদের সঙ্গে কথা হয় না বছরে একবার, 2 বছরে একবার, 5 বছরে একবার। কারণ আমার যেহেতু বন্ধু বান্ধব সমস্ত কিছু দূরে, এখানে আমার কিছুই নেই, তো তাদের সঙ্গে যে এই যে কানেকশনটা কি করে এখনো রয়ে গেছে, বিকজ অফ কোনো স্বার্থ ছিল না। আর আমার মনে হয় যে জিনিসগুলোতে কোনো স্বার্থ থাকে, সেই জিনিসগুলো খুব তাড়াতাড়ি ভেঙেও যায়। ঠিক। ভালোবাসা বা এই সম্পর্কের ক্ষেত্রে যদি সংজ্ঞা মানে এক কথায় বলতে বলি, কি বলবো তুমি, যে এই বিষয়টাকে কিভাবে তুমি কিভাবে দেখো পুরো বিষয়টা? ভালোবাসা বা এই হ্যাঁ রিলেশন, আমি দেখি যে বেসিক্যালি আমার কাছে না পুরোটা ট্রাস্ট, আন্ডারস্ট্যান্ডিং আর অ্যাডজাস্টমেন্ট আমি বিশ্বাস করি না। আচ্ছা, আগে হয়তো করতাম, এখন আমি একদমই বিশ্বাস করি না। কারণ কেউ কাউকে ভালো অ্যাডজাস্ট হয়, কিন্তু অ্যাডজাস্টটা অটোমেটিক হয়, মানে নট লাইক কেউ শুধু অ্যাডজাস্ট করছে বা ওইটা একজন বলে না, ওটা তো দুতরফাই করতে হয়, বাট ফোর্সফুলি অ্যাডজাস্টমেন্ট হয় না। মানে যেটা আমি পারবো না সেটা আমি পারবো না, আর যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে পুশও করবে না, তুমি অ্যাডজাস্ট করো, তোমার সবটা নিয়ে ভালোবাসবে না। তো এই জিনিসগুলো আমার কাছে খুব ম্যাটার করে। আমার কাছে এটা ম্যাটার করে না যে তোমার অনেক পয়সা চাই। আমি জানি যে যদি আমি সৎ থাকি, আমি যদি কাজ করি এবং আমি যদি ভালো মানুষ হই, চিন্তা ভাবনা সৎ হয়, পয়সা তো এমনিই আসবে গো। পয়সা আজ আছে কাল নেই, টাকা মাটি মাটি টাকা। তো কি ভালোবাসাটা ইম্পর্টেন্ট, মানুষের কি বলবো, ট্রাস্টটা ইম্পর্টেন্ট, মানুষের সঙ্গে ব্যবহারটা ইম্পর্টেন্ট, ভালো থাকাটা ইম্পর্টেন্ট, আর বাকিটা অটোমেটিক হয়ে যায়। তুমি সৎ থাকলে তোমার সঙ্গে ভালোই হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় সমস্যা প্রত্যেকের ক্ষেত্রে, তোমরাই ক্যামেরার সামনে বলতে পারছো, অনেকে হয়তো ক্যামেরার সামনে বলতে পারে না, এটা একটা খুব বড় একটা জায়গা যে সম্পর্ক ভেঙে যাওয়া। আরে আমিও বলতে পারি না, বিশ্বাস করো। আমি খুবই, আমাকে দেখে যতটা মনে হয় না যে আমি কথা বলতে ভালোবাসি, কিন্তু ক্যামেরার সামনে না যে সব হাউ হাউ খাও খাও সবকিছু বলে দেয় না। আমাকে তুমি দেখবে যে আমি মন খুলে কথা বলতে ভালোবাসি, আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি ডেফিনেটলি বলি, কিন্তু সেটা শুধু ক্যামেরার মধ্যে নয়, কিন্তু ক্যামেরার বাইরেও। হ্যাঁ, কিন্তু তার মানে এটা নয় যে আমি খুব যে আমার মনের সমস্ত কথা আমি যত তাড়াতাড়ি পারবো এসে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলে দেবো, ওই বিষয়টা নেই। সোশ্যাল মিডিয়ায় দেখাতে হবে এই বিষয়টা তুমি খুব বিশ্বাসী। এটা এক সময় আমার সঙ্গে যখন ব্লগিং করতে করতে বিষয়টার মধ্যে আমি পড়েছিলাম, তখন আমি বুঝেছিলাম ইটস নট রাইট থিংস। মানে নিজের লাইফটা নিজের লাইফ না, সবটা পাবলিকলি আমি কেন দেখাতে যাবো? তাহলে আমার পার্সোনাল বলে কি থাকলো? কিছু তো আমার পার্সোনাল থাকবে, আমার কি আছে তাহলে? সবটা তো সবার জন্য হতে পারে না। তো আমি এইভাবে ভাবি, সবাই এরকম ভাবে নাও ভাবতে পারে। একদম তোমার নিজস্ব ভাবনা, যেটা আমরা ছিলাম যে সবাই বলতে পারে না বা ক্যামেরার সামনে বলার সুযোগটা সবার কাছে থাকে না, এটা হচ্ছে মেন কথা। সে জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বিয়ের পরে বা বিয়ের আগে অনেকেরই বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্ক ভেঙে যায়, অ্যাডজাস্ট হয় না। তোমার কি মনে হয়, তুমি নিজের জায়গায় দাঁড়িয়ে যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে সব থেকে বড় কারণটা কি এটা সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে? আমি তো বলবো বিয়ে করাই উচিত না, কারণ আমি বিয়ে করিনি এখনো পর্যন্ত। ভাবনা চিন্তা তো নিশ্চয়ই জোকস পার্ট, ওই যে তোমাকে বললাম একটা সম্পর্ক সিরিয়াস হয়ে যাচ্ছি, আবার বিষয়টা ঢুকে আসে। বিষয়টাতে ঢুকলেই আমি দেখতে পাচ্ছি নবনীতা একটু সিরিয়াস হয়ে যায়। হ্যাঁ, আর নবনীতা প্রচুর হাহা খিখি করতে বেশি ভালোবাসে, কিন্তু এই বিষয়গুলো এলে একটু সিরিয়াস হয়ে যায়, সেটাও বুঝতে পারছি না। এখন না আমি বুঝতেই পারি না অ্যাকচুয়ালি যে কি বলবো, কারণ 19 থেকে 20 হলে পুরো বিষয়টা এত সুন্দর করে ট্রোলিং হয়ে যায় না। তো আমি খুব ভেবে কথা বলছি না, আমি ভেবে কথা বলছি না কিন্তু অ্যাকচুয়ালি মানে
আমার যেটা মনে হয় আমি সেটাই কথা বলছি, মানে আমি অত ভেবেচিন্তে কথা বলতাম না, কিন্তু এখন ভাবছি যে ভাই 19 থেকে 20 হয়ে গেলে কি না কি হয়ে যাবে। একটা ওয়ার্ড উল্টো বলে দিয়ে আচ্ছা তোমার ওই ক্লিপিংস টুকুন কেটে ভাইরাল হয়, বাদবাকি কথা আগে শুনবে, আগে তুমি আদৌ কি কারণে বলেছো না সেটাও শুনবে না, কোশ্চেন শুনবে না, উত্তরটা শুনবে, আর শুধু পুরো উত্তরও শোনে না গো, যেটা মানে ভাইরাল হতে পারে ওইটুকুন কেটে যাই হোক বাদ দাও, এটা নিয়ে আমি যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে একটা সম্পর্ক তৈরি হয়, দেখো সম্পর্ক তৈরিও হয়, সম্পর্ক ব্রেকআপও হয়। তৈরি হতে যতটা আমাদের সময় দিতে হয়, ব্রেকআপ হতে তার 1 সেকেন্ডও সময় লাগে না, টাক করে ভেঙে যায়। 5 বছরের সম্পর্ক 5 সেকেন্ড ঝড়ের মতন তাসের ঘর ভেঙে চলে যায়, আমরা জানি এই জিনিসটা। তো সম্পর্ক এখন গিয়ে যে জায়গায় দাঁড়িয়েছে, এটা না একটা মানে কিছু বলবো, এটা পুরো বিষয়টা অন্যরকম হয়ে যাবে। কারণ আমার কাছে ট্রাস্ট, আন্ডারস্ট্যান্ডিং, এবার দেখো আমি একটা মানুষের সঙ্গে আছি, সেই মানুষটার সঙ্গে আমার ভাইব কতটা ম্যাচ করছে, সেই মানুষের সঙ্গে আমার বিশ্বাসের জায়গাটা কতটা ম্যাচ করছে, সেই মানুষের সঙ্গে আমার কিছু কমন জায়গা আছে, যেই জায়গাগুলো ছাড়া আমরা চলতে পারবো না লাইফে, সেই জিনিসগুলো কতটা ম্যাচ করছে, আন্ডারস্ট্যান্ডিং লেভেল কতটা আছে, সেটা দেখে তো আমরা একটা সম্পর্কে যাই। আমরা এত কিছু ভেবে যাই না, একটা প্রেমে পড়লাম বা দেখলাম ভালো লাগলো বা একটা বন্ধুত্ব তৈরি হলো, সেখান থেকে আমরা এগোলাম। এবার থাকতে 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 আমরা প্রথমে না, আমরা একটা সম্পর্কে না দুটো মানুষের শুধু ভালোই দেখি স্বাভাবিক ভাবে, যে সুন্দর বলো বা ভালো কথা বলো বা ভালো ভালো দিকগুলো আমরা দেখি। এবার যখন আমরা একসঙ্গে থাকা শুরু করি না, তখন আমাদের খারাপ ভালো দুটোর মধ্যে দিয়ে যেতে হয়, বরং খারাপটার মধ্যে দিয়ে বেশি যেতে হয়। কিছু হ্যাবিটস থাকে, যে হ্যাবিটস গুলো তার আছে তোমার নেই বা আমার আছে তোমার নেই, তুমি যদি ডিসাইড করো না যে তুমি এই মানুষটার সঙ্গে থাকবে, তখন তার যে খারাপ জিনিসগুলো আছে বা তোমার যে খারাপ জিনিসগুলো আছে, সেগুলো দেখবে অটোমেটিক অ্যাডজাস্ট হচ্ছে। কিন্তু কোথাও গিয়ে সবাই সেই জিনিসটা হয়তো পুরোপুরি অ্যাডজাস্ট নাও মানে পারে না হয়তো, বা হয়ে ওঠে না, কারণ প্রত্যেকটা মানুষ তো আলাদা না, তাদের চিন্তা ভাবনা আলাদা, তাদের বেড়ে ওঠা আলাদা, মানে অ্যাডজাস্ট করতেই হবে, কেউ তো দিব্যি দেয়নি, সম্পর্ক টেকাতেই হবে, তোমাকে বিয়ে হয়ে গেছে মানে তোমাকে থাকতেই হবে, এই কোন দিব্যি কিন্তু কেউ দেয়নি। আগে যেরকম আমাদের বিভিন্ন জিনিসে সমাজের এত মানে চাপে হয়তো আমরা আগে ডিসাইড করতে পারতাম না যে আমরা বেরোবো কিনা, কে কি বলবে, লোক কি বলবে, কিন্তু মানুষ এখন এত ভাবে না, কারণ মেয়েরা বিশেষ করে ভাবে না। ছেলেরা ভাবতে পারতো, কিন্তু মেয়েরা আগে মেয়েরাই বেসিক্যালি ভাবতো, ছেলেরাও করেছে অবশ্য, এক হাতে তালি বাজে না, 2 হাতেই তালি বাজে, তো সেই জায়গায় দুজনেরই এফোর্ট সমানভাবেই দরকার, কিন্তু মেয়েরা হয়তো একটু বেশি একটা সমাজ কি বলবে, এই কি বলবে, এই জিনিসগুলো বেশি ভাবছে, এখন ভাবে না, বিকজ তারাও না নিজেদের পায়ে দাঁড়িয়েছে, তারা বোঝে ভালো থাকাটা কতটা ইম্পর্টেন্ট, নিজেদের ভালো থাকাটা, শুধু লোককে ভালো রেখে যাব, লোকের জন্য করে যাব, সংসারের জন্য করে যাব, সবার জন্য করে যাব, কিন্তু নিজের ভালো লাগাটা কোথায়, নিজের ভালো থাকাটা কোথায়, এখন মেয়েরা বোঝে, আমার মনে হয় বুঝতে শুরু করেছে। আমার মনে হয় আমি পারিপার্শ্বিক পরিস্থিতি বা পরিবেশ বা আমার মা কাকিমা দিদিমা যাদের দেখি, বা আমি তো মানে খুবই সবার সাথে মিশি, তো সবার সাথে মিশি, আমি সবার সাথে কথাও বলি, আদান প্রদানও হয়, তাদেরকে দেখি তারা কিভাবে কি ডিল করে না করে, কারণ আমার অ্যাক্টিং স্কিলটাও যে আজকে যদি ডেভেলপ হয়ে থাকে সেখান থেকেও হয়েছে, কারণ সাধারণ মানুষের যে অ্যাক্টিভিটিস থাকে, তাদের যে ভেতরের কষ্টগুলো থাকে, সেই জিনিসগুলো আমি বোঝার চেষ্টা করি, যেগুলো আমাকে অনেক হেল্প করেছে, আমার কাজের ক্ষেত্রে হেল্প করেছে, আমি সবসময় ওগুলো পজিটিভলি মানে কাজে লাগানোর চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যদি ভালো থাকো, কোনো সম্পর্কে গিয়ে থাকো, যদি ভালো না থাকো, তাহলে আমার মনে হয় সেটার জন্য যেটা দরকার সেটা করো, মানে কম্প্রোমাইজ করে, স্যাক্রিফাইস করে সম্পর্ক টেকাতেই হবে, এমন কোনো জিনিসে আমি বিশ্বাসী নই। এই মুহূর্তে দেখলে তার মানে তুমি মানুষ চিনতে পারো কম বেশি, এতদিনের অভিজ্ঞতা এটা নিশ্চয়ই শিখেছো। শিখে তো ছি, তাও বারবার ঠকি, তাও ভুল হয়ে যায় না, তাও মানুষ তো না, দিনের শেষে ভগবান তো নেই, এবং কেউ যদি ভাবে যে তার সে কি সেটা খুলে দেখাবে না তোমাকে, তার ভেতরটা, তুমি তো কিছুই করতে পারবে না, সেটা তুমি সেটা বাইরে থেকে বুঝতে পারবে না, তারপর যখন তুমি থাকবে তার সঙ্গে তখন তো বুঝে যাবে। কিছু অ্যাক্টিভিটিস আছে তো, তোমারও তো জ্ঞান আছে, তোমারও তো চিন্তা ভাবনা আছে, তুমিও তো দেখে এসছো এতগুলো মানুষকে, তখন তুমি বুঝতে পারবে যে এর তো এই বিষয়টা, সিমটমটা এটার সঙ্গে মিলছে, ওটা আমি এইভাবে ভাবি, আমি তো এই টাইপের সিনেমা প্রচুর দেখি না, কখনই খুব একটা পার্শ্ব চরিত্রের কাজ করেছে সেরকমটা নয়, যেই কাজগুলো করেছে মেনলি লিড না হলেও নেগেটিভ লিড বা পজিটিভ লিডের, ঠিক আমি শুরু থেকে লিড নেগেটিভ লিড সেভাবেই করেছি, কিন্তু এরকম না যে আমি বেসিক্যালি আমার সিলেকশনস গুলো হয় না ক্যারেক্টার দেখে,
ওকে, ক্যারেক্টারের ইম্পর্টেন্স দেখে। সেটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। আমার ক্যারেক্টারটার মধ্যে আমার কি, দেখো আমি ঠিক কাজ করতে অভ্যস্ত কিরকম ভাবে, শুরু তো করেছিলাম আমি অবভিয়াসলি হিরোইন দিয়ে, এবং আমি পরপর 6-7টা প্রজেক্টে হিরোইনই করেছি। কালার্স বাংলায় আমার প্রচুর কাজ এসছে, সান বাংলায় আমি একটা প্রজেক্টে কাজ করেছি, আমি জানি না তুমি দেখেছো কিনা, রূপসাগরের মনের মানুষ, ওখানে আমি নেগেটিভ ক্যারেক্টারটা করেছি। তুমি যদি, আমি যে ক্যারেক্টার গুলো করেছি সে লিড হোক, নেগেটিভ লিড হোক, যাই হোক না কেন, তুমি যদি পরপর আমার কাজের লিস্টটা যদি দেখো, দেখবে প্রত্যেকটা ক্যারেক্টার না আলাদা আলাদা, এবং প্রত্যেকটা ক্যারেক্টার কেউ করতে পারবে না কখনো, তাই তো? সেটা আমি সেটা চাই না। আমার অনেকবার হয়তো সেই জায়গাটা হয়তো আমার চলে এসে যে নেগেটিভ করেছো, যখন পরেরটা নেগেটিভ করো, কারণ ওটাতে এই ছেলেটা ভেলভেলেটা আমি নেগেটিভ করেছিলাম, তারপর আমি প্রচুর নেগেটিভ পেয়েছিলাম, আমি বলেছিলাম আমি করবো না, তারপরে আমি আবার ঘুরে পজিটিভ করেছি। সেই কাজটাও তুমি যদি দেখো, মহাপ্রভু শ্রী চৈতন্য লক্ষ্মীপ্রিয়ার ক্যারেক্টারটা তুমি ভালোবাসতে বাধ্য হবেই হবে, কারণ আমি তার আগে একটা নেগেটিভের পর অত ভালো একটা চরিত্র, রাইট। এবার আমি যখনই যেই ক্যারেক্টারটা প্লে করি, আমি সেই ক্যারেক্টারটা হয়ে বাঁচার চেষ্টা করি। তো দ্যাটস ওয়াই কি হয়, আমার প্রেজেন্টেশন বা আমার কাজ যখনই আমি করেছি, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন অনেকগুলো ক্যারেক্টারে বেঁচেছি। তারপরে আমি আরব্য রজনীতে নাফিসার একটা ক্যারেক্টার করেছি, মানে যেটা তুমি আলাদিনের একটা গল্প আমরা শুনেছি। তো আলাদিনের যে হিরোইন ছিল, এখানে নাম চেঞ্জ করে দেওয়া হয়েছিল নাফিসা। তো নাফিসাও হিরোইন ছিল, ও একটা রাজকুমারী ছিল, যোদ্ধা ছিল, ওই ক্যারেক্টারটা আবার ডিফারেন্ট। আমার প্রত্যেকটা ক্যারেক্টার এক এক রকম। তুমি যদি রাগিনী দেখো, কোনোদিন আমাকে দেখো, ডে বাই ডে ইমপ্রুভ করেছি এবং আরো ইমপ্রুভ করার চেষ্টা করছি। যা আসবে সেটাকে 200% দিয়ে করার চেষ্টা করব। মানে আমার কাজের যা এসে রয়েছে, যে শুধুমাত্র যে হিরোইনই করব তা না, হ্যাঁ সবারই ইচ্ছে থাকে হিরোইন লিড করতে, সবারই মানে ইচ্ছে থাকে, ইচ্ছেটা আমার কারণ আমি তোমাকে বলছি, যেটা আমি কোনোদিন হয়তো আজ পর্যন্ত বলিনি। কারণ একটা হিরোইন যখন কেউ করছে না, তখন না তার প্রত্যেক দিন ডেট থাকে, প্রত্যেক দিন প্রত্যেকটা সিনে সে কাজ করছে, এবং প্রত্যেক মুহূর্তে সে সেই ক্যারেক্টারটার মধ্যে বাঁচছে, সেই ক্যারেক্টারটার বাইরে গিয়ে অন্য কিছু করছে না। কিন্তু যখনই তুমি অন্য কোনো ক্যারেক্টার করছো, নেগেটিভও তাই, যে তুমি ওই প্রজেক্ট, আমি চেষ্টা করি এট এ টাইম একটা প্রজেক্ট করার, দুটো প্রজেক্ট না করার। তারপরে কি হয়, মানে ভেঙে যায়, মানে হ্যাঁ, মানে অনেকেই আছে যে ধরো একটা কাজ করছে, পাশে আর দুটো ক্যারেক্টার কাজ করছে, আমি না পেরে উঠি না, কারণ আমি শুধু ওই কাজটা করে বাড়ি চলে আসবো, এটা হয় না আমার। যেহেতু আমি ক্যারেক্টার গুলোর মধ্যে বাঁচতে চেষ্টা করি। এবার দেখো, এটা অনেকে পারেন যে প্রত্যেক ভাবে নিজেকে হয়তো 3-4 রকম ভাবে, এটা করতেও না অনেক অনেক কিছু লাগে, মানে যারা করেন হ্যাটস অফ। মানে আমি হয়তো পারি না, কিন্তু আমি এইভাবে করি যে একটা ক্যারেক্টারের উপরই আমার ফুল ফোকাস থাকবে, সে কিভাবে খাচ্ছে, সে কিভাবে বসছে, সে কি করছে না করছে, ওই একটা ক্যারেক্টারের উপর দিয়ে আমি সমস্ত কিছু করব। আর হিরোইনটা কি হয়, হিরোইন করলে কি হয়, তার ওই ধরো 1 মাস চলুক, 2 মাস চলুক, 1 বছর চলুক, সে ওই জিনিসটা কিন্তু পুরো ওকে পুরোটা ঝালাই করে বেরিয়ে যাচ্ছে, ওই ক্যারেক্টারটা জাস্ট ওকে ছাড়া কিছু হবে, ওকে ছাড়া আর কিছু হবে না। তো শিক্ষাটাও ওখান থেকে অনেকটা বেশি হয়। ঠিক। আর যখন তুমি অন্য ক্যারেক্টার কিছু প্লে করছো, তখন কি হয়, ওই কাজটা করছি, পাশে অন্য একটা ধরো কাজ করছি, যদি একটাও করে তখন ডেইলি কল থাকবে, ডেইলি ধরো থাকছে না, তখন হয়তো দুদিন একটু অফ থাকছে। অনেকেই বলবে যে তাহলে তুমি কিসের অ্যাক্টর হলে, তো যদি এটা মেনেই না, যদি এটা মেনেই না নিতে পারো, অনেকেই ভাবে। বাট আমার চিন্তা ভাবনাটা এরকমই, আমি কি করবো বলো, এখানে তো মানে আমার কিছু করার নেই। তো আমি ওই জন্যই চেষ্টা করি এট এ টাইম একটা ক্যারেক্টার করার। সে একটু খারাপ লাগে, ধরো 2 দিন শুট থাকলো, 1 দিন শুট থাকলো না, বা 2 দিন শুট থাকলো না, তখন আবার নতুন করে নিজেকে আবার পুরো শুরু থেকে যে হ্যাঁ আমি এই ক্যারেক্টারটা করতে করতে তারপর তো বসে যায় জিনিসটা। বাট ওটা আমার করতে একটু অসুবিধা হয়, মানে হতো অ্যাকচুয়ালি, এখন অনেকটা মানিয়ে নিয়েছি পুরো বিষয়টার সঙ্গে। মানে এই যে ধরো একটা কাজ শেষ হওয়ার পরে যেমন আরেকটা কাজ শুরু হওয়া, সিরিয়ালের ক্ষেত্রে বলছি, সবসময় তো হয় না যে 1 মাসের মধ্যে আবার একটা কাজে ফিরে যাও, কখনো আমার ক্ষেত্রে তো প্রথম দিকে হলেও, এখন তো হয় না। এখন মিনিমাম কতদিন বসে থাকতে হয় একটা কাজ শেষ হওয়ার পর সিরিয়ালের ক্ষেত্রে? বসে থাকতে ঠিক হয় না, মানে বসে থাকাটা দেখো নিজের উপর, কারণ তুমি তোমার কাজ তো আসে, রাইট রাইট। এবার এরকম না যে কাজ আসছে না, কাজ আসছে,
ধরো মনে হচ্ছে এটা করবো না, এটা যদি করি তাহলে টাইপকাস্ট হয়ে যাবে, এটা যদি এর থেকে যদি এরকম একটু হতো ভালো হতো বা এই হতো, তো ওইভাবে সিলেকশন করা। বা ধরো আমাকে যারা কাস্টিং করছেন তাদেরও হতে পারে যে লুক সেটের পর মনে হতে পারে যে এই মেয়েটাকে হয়তো এই ক্যারেক্টারটার সঙ্গে যাচ্ছে না, তো সেই হিসেবে অনেক কিছুর পর তো একটা কাজ ফাইনালাইজ হয়, সেটা মানে টাকা পয়সা হোক, ক্যারেক্টার হোক, সমস্ত কিছু দিয়ে ফাইনালাইজ হয়। তো সেই জন্য অনেক সময় 2 মাসে হয়ে যায়, 1 মাসে হয়ে যায়, একদিনেও হয়ে যায়, ডিপেন্ড করে। আবার যদি সেখানে দাঁড়িয়ে ধরো 6 মাস পরে তুমি কাজ পেলে, মানে তোমার মনের মতো কাজ, যেটা তুমি বারবার যেটা আমি ধরো করছি আর কি করছো, হ্যাঁ, সেটা যখন তুমি 6 মাস পরে পেলে, মাঝখানে যে 6টা মাস কোথাও গিয়ে মনে হয় যে এই যে জীবনটা, মানে যে অভিনেতা অভিনেত্রীদের তো সবসময় কাজ থাকে না, মানে সেটা তারা নিজের ইচ্ছাতে না করতে পারে বা তাদের কাছে না আসা কাজ, দুটোই হতে পারে, যে কোনো কারণেই হতে পারে। বসে আছো তুমি যে 6টা মাস, সেই সময়টা মানে কোথাও গিয়ে খারাপ লাগা তৈরি হওয়া যে ভুল হলো না তো কোথাও গিয়ে, বা সত্যি বলবো না মিথ্যে বলবো, সত্যিটাই বল, সত্যি বলতে গেলে খারাপ তো লাগে। কারণ যখন থেকে আমার দিক থেকে আমি যখন এই কাজটা শুরু করেছি, আমি না আমার পুরো ফোকাস, আমার মানে সমস্ত কিছু ইচ এন্ড এভরিথিং, আমি ধরো পড়াশোনাও তো করেছি বাংলা অনার্স নিয়ে, এবার আমি না আর অন্যদিকে, নাচও করেছি, আমি না অন্যদিকে আর ঘাটিনি। আমি ওই একটা জায়গা নিয়েই ঘেটেছি যখন থেকে আমি এখানে ঢুকেছি। ওটা কি আমার ভালোবাসা বানিয়েছি, ওটা কি আমার কাজ বানিয়েছি, ওটা কি আমার জীবনের একদম সবটা বানিয়ে নিয়েছি। এবার ওই সময়টা যদি আমি ওটা ছাড়াও যদি ধরো ডান্সের উপর একটু ফোকাস করতে পারতাম, ডান্সের স্কুল বা কিছু, তারপর ধরো অন্য বিজনেস বা কিছু, তাহলে হয়তো আমার জিনিসগুলো আরো বেশি ইজি হতো, বা আমার মতন মানুষদের জিনিসগুলো অনেক বেশি ইজি হতো। তো আমি কি করেছি, ফুল ফোকাসটা না ওখানেই দিয়েছি যে ওটাই শিখবো, ওটাই করবো, ওটাই ধ্যান গান। হ্যাঁ, ওটাকেই প্রথমে তো বললাম তোমাকে আমি না জেনেই এসেছি, যখন ঢুকেছি তখন থেকে আস্তে আস্তে ডে বাই ডে ওটাকে ভালোবেসেছি, তারপরে ওটা আমি প্রফেশনালি পুরোটা নিয়েছি। তখন দেখো একটা সিরিয়াল করে আমি চলেই যেতে পারতাম, কিন্তু মনে হয়েছে ওটা আমি প্রফেশন হিসেবে আমি ভালোবেসে বেঁচেছি, নিতে পারি। তো তারপর আমি প্রফেশন হিসেবে বেঁচেছি, সেটা কাজ করেছি, দীর্ঘদিন করছি। তো আলটিমেট আমি ওটা ছাড়া আর কিছু পারি না। তো যখন বসি তখন খারাপ তো লাগে, কিন্তু আমি তোমাকে এটা বলবো যে খারাপ লাগা মানে এটা না যে আমাদের জীবনে আর কিছু করার নেই, মানে ডিমোটিভেশনের কোনো জায়গা নেই। কারণ যখন একটার পেছনে এতটা এফোর্ট দিয়ে এই জায়গাটা চলে গেছে, আজকে যদি আমি অন্য কোনো সাবজেক্ট আমি মানে ধরি, ধরো ডান্সই আমি ধরি, তাহলে আমি সেখানেও কিছু একটা করে ফেলতে পারবো, কোনো বিজনেসে হাত দিই সেটাও করে দিতে পারবো, সেই জায়গাটা। হ্যাঁ, এবার সেই জায়গাটা তোমার নিজের ওপর যে তুমি কিভাবে সেই জায়গাটা তৈরি করবে। এবং তুমি যেটা বলছিলে যে সিরিয়ালের পাশাপাশি ছবির কথা, যেটা বড় পর্দায় তোমাকে আমরা দেখতে পাবো, তো সেটা নিয়ে যতটা বলা যায়, কারণ পুরোটা একদমই বলা যাবে না এই মুহূর্তে দাঁড়িয়ে, তোমায় বলি এটা আমার জীবনে আরো একটা একটা জিনিস পাওয়া। এরকম না যে ছবির অফার কোনোদিন পাইনি, কিন্তু ঘটনা চক্রে না, মনের মতন বলবো না, হয়তো সিচুয়েশনটা ঠিক ছিল না। সব কাজ তো এরকম ভাবে হয় না যে আমি চাইলেই হবে। এবার তোমার প্রডিউসার কি চাইছে তোমাকে দেখতে হবে, তোমার টিম মানে যারা কাস্টিং করছে তারা কি চাইছে, তাদের সঙ্গে তোমার কোথাও গিয়ে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিনা, তুমি কি সেই জায়গাটায় সেই জিনিসটা করতে পারবে, গিয়ে অনেক কথোপকথন থাকে, অনেক কিছুর পর একটা কাজ ফাইনালাইজ হয়। তো সেই জিনিসগুলো কোনোদিন হয়ে ওঠেনি। তারপর সিরিয়ালের ক্ষেত্রে যেরকম আমি যেহেতু সিরিয়াল করতাম, টাইম ম্যানেজের সব থেকে একটা বড় সমস্যা। আমি ওই ঝামেলার মধ্যে যেতে চাই না যে এটা থেকে ডেট পাচ্ছি না, একদম পুরো কাল ঘাম মাথায় পড়ে মানে সেই দুটো দিকে টালমাটাল করছে, এই ঝামেলা ওই ঝামেলা, মানে বিভিন্ন চাপ হয়ে যায় পুরো বিষয়টা ম্যানেজ করতে পারি না, যার জন্য আমি এট আ টাইম একটা কাজই করি। তো তুমি বলে একসাথে দুটো তিনটে কাজ না ম্যানেজ করতে পারি, টাইম ম্যানেজ করাটা না খুব ডিফিকাল্ট হয়ে যায়, এক্ষেত্রে না সম্পর্কও খারাপ হয়ে যায় লোকের সঙ্গে। তো সেই জন্য না আমি ওই জিনিসটা চেষ্টা করি একটু অ্যাভয়েড করা, একটা কাজ করবো, একটা পয়েন্টটা কাজবো, হ্যাঁ সুন্দর করে ওই জিনিসটা করবো। কিন্তু তার মানে তো এই করতে গিয়ে কি হচ্ছে, অনেক ভালো ভালো কাজ ছেড়েও দিয়েছি, তো সেটাও তো কাম্য নয় কখনো। তো এখন যেটা চেষ্টা করি, এখন একটু ব্যালেন্স করার চেষ্টা করি। এবার যাই হোক, ঘটনাচক্রে আমার একটা মানে আমার জীবনে প্রথম আমি বড় পর্দা একটা প্রজেক্টে কাজ, শুটিং অলরেডি হয়ে গেছে, এবার ধরো জানুয়ারিতে রিলিজের কথা রয়েছে। নারী চরিত্র বেজায় জটিল সিনেমার নাম। তো
যেটা নিয়ে আমরা বাকি কথা যখন হবে যখন সেটা ক্যামেরার সামনে এতটুকুই বলা যায়, এতটুকুনি বলবো, যেটা আমার জীবনের সত্যি একটা বড় একটা জিনিস, যে আমি সবাইকে বড় পর্দায় দেখতে যেতাম, সেখানে আমি বড় পর্দায় নিজেকে দেখতে পাবো, ওই বড় স্ক্রিনটার মধ্যে যাবো, দেখবো ফ্যামিলিকে নিয়ে। তো সেটা আমার কাছে একটা মানে সত্যি বলছি, তোমরা আশীর্বাদ করো, ভগবান আশীর্বাদ করুক যাতে সেটা বারবার হোক। এটা আমার জাস্ট শুরু, বারবার হোক। তো লাইক আশা করছি ভালোই হয়, মানে যা শুটিং করে আমার মনে হয়েছে একটা ভালো জিনিস। তুমি তোমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছো। হ্যাঁ, আমি তো বললাম, আমি তো প্রত্যেকটা কাজে আমার দিক থেকে যা করা দরকার আমি আমারটা করে দিয়েছি, বাকিটা আবার দর্শক দেখবে। এবং আমি চাই যে বড় স্ক্রিনে আমি মানে যেরকম সিরিয়ালে সবাই আমাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে দেখেছে, আমাকে বড় পর্দায় বিভিন্ন রকম ভাবে বারবার দেখুক, মানে শুরুটা যেন মানে শুরুতেই আটকে না যায়, সেটা যেন চলতে থাকে। এই শুরুটা যেন আমার এই শুরু সবে হলো, বাকিটা যাতে কন্টিনিউ হয়, এটা ভগবানের আশীর্বাদ এবং আমার দর্শকরা আমার ভগবান। অনেকটা সময় আমরা একসাথে কাটালাম, ইন্টারভিউ কম আড্ডাই আমরা বেশি দিয়েছি। আমি একটা মেমোরি শেয়ার করতে চাই। কি বলবো? এবার আমি জলপাইগুড়িতে যখন পুজোর সময় গেছিলাম, এটা না শেয়ার করলেই নয়, আমি জলপাইগুড়ির মানুষের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, নিজের জায়গার মানুষ। হ্যাঁ, ভালোবাসা তো এমনি আদার তো ছিলই, বিকজ আমার ওখানেই বেড়ে ওঠা সমস্ত কিছু। বাট এখন না মানুষ যেহেতু টিভিতেও দেখতে পায়, কাজ দেখতে পায়, ব্লগে দেখতে পায়, ভিডিওস দেখে। একটা বাচ্চা মেয়ে ছিল, বুঝলে তো, বাচ্চা মেয়েটা না অনেক ঘুরেছে আমার সঙ্গে দেখা করার জন্য। আমাদের ক্লাবে এবার বড় করে পুজো হয়েছিল, সেখানে আমি যেহেতু আমি আর বাবা উদ্যোগী ছিলাম, গেস্ট নয়, মানে আমাদের ক্লাবের পুজো ছিল, আমার কাকুরা আমায় বলেছিল যে নব আসবে, থাকবে, মানে আমি আর কি উদ্যোক্তা ছিলাম, মানে ওদের ক্লাবের মেম্বারের মধ্যেই প্রথম যে সব তো বয়োজ্যেষ্ঠ ছেলে দাদা সব ছেলেরা ছিল, আমার নামটা ওখানে কমিটির মেম্বারের মধ্যে এবার ফার্স্ট টাইম ছিল। তো এটা আমার কাছে সত্যি একটা বড় পাওনা ছিল যে আমার বাড়ির জায়গা থেকে, আমার যেখানে আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা, সেখান থেকে আমাকে এত বড় একটা সম্মান দিয়েছে। তো ওটা আমাদেরই পুজো। তো সেখানে যাই হোক বাচ্চাটাও এসেছিল, মানে অনেক অনেক বড় পুজো হয়েছে, মানে মিলজিল ক্লাব বলে আমাদের ক্লাবটা। তো ওখানে এইটা ফার্স্ট টাইম যে এত বড় করে সুন্দর করে উদ্যোগ নিয়ে বড় পুজো হয়। প্রত্যেকবারই হয় ক্লাবের ছোট ছোট পুজোর মতো না, এবার ভালো করে হয়েছে। এবং কমিটির মেম্বারের মধ্যে আমি ছিলাম। তো সেটা একটা সত্যি বড় আশীর্বাদ পাওনা যে ওরা আমাকে ওই জায়গাটা দিয়েছে। তো একটা বাচ্চা মেয়ে তোমার ঘুরে গেছে, বুঝলে তো, দেখা পায়নি। আমার আগের বারও এসেছিল মনে হয় পুজোর সময়, তো তখন তো এতটা ইনভলভ ছিলাম না ক্লাবের পুজো, এইবার একটু বেশি আমার ইনভলভমেন্টটা বেশি ছিল। তো ওনা ঘুরেছে আমার জন্য, তারপরে আবার বিকেল বেলা রাত্রিবেলা এসে এতগুলো গিফট নিয়ে এসেছে, ঠিক আছে, গিফট নিয়ে এসে তোমার সঙ্গে দিদি, মানে ও ভীষণ ফ্যান, তো বললো পাগল ফ্যান, পাগল ফ্যান, তো সত্যি পাগল আর খুব সুইট, ঠিক আছে। তো ওই আর কি ও একজন। তারপর ধর আমি যখন পাড়ায় মানে ঠাকুর দেখতে যখন আমাদের জলপাইগুড়িতে বেরিয়েছি, সেখান থেকে মানুষজনের যে ভালোবাসা গুলো, নবনীতা না এই তো নবনীতা, সেখানে বলে এসে ধরো জড়িয়ে ধরা, ভালোবাসা সবার সঙ্গে, মানে একটা অদ্ভুত পাওনা। জলপাইগুড়ি এবার আমাকে বেশি, প্রত্যেকবারই দেয়, কিন্তু এবার আমার সঙ্গে না আরো বেশি করে কানেক্ট করেছে, আমাকে অনেক ভালোবাসা দিয়েছে জলপাইগুড়ি। এবারের ভালোবাসাগুলো মানে আমি ভরে 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 নিয়েছি, মানে কোথাও একটা মানে মনে থেকে গেছে। আমি সব মানে স্টোর করে আমার মানে স্মৃতি করে আমি রেখে দর্শকদের সঙ্গে শেয়ার করেছি, অতটা শেয়ার করা যায়, বাট আমি রেখে দিয়েছি, আমার মনের মধ্যে থেকে যাবে একদমই বিষয়টা। তো এই ভালোবাসাগুলো না আমার একদম নিখাদ, যাকে বলে, হ্যাঁ, যেগুলোর মধ্যে কোনো খাদ নেই। তো এগুলো থাকতে বলো তো বাইরের আর কোথা থেকে ভালোবাসা চাইবো আমি? এগুলোই তো আছে আমার কাছে, যেগুলো ভগবানের দেওয়া। আর কারোর ভালোবাসা না পেলেও এই মুহূর্তে থেকে চলে যাচ্ছে ভালোই। এই মুহূর্তে কি সারা জীবন এটা দিয়েই চলবে? আবার আমি বড় লোক ভাই, আমি বড় লোক। আর একটা সময় আমরা আড্ডা দিলাম, হ্যাঁ, তো দর্শকদেরকে শেষ করব, শেষ কি বলে শেষ এটা বলেই করতে চাই। এই যে শেষের এইটাই শুরু ছিল, যে শেষের শুরু, শুরুর শেষ। তো আমার নতুন সিনেমা আসছে, প্রথম সিনেমা, নতুন তো নয়, প্রথম সিনেমা বলতে পারো। আমার প্রথম সিনেমা আসছে, সেই সিনেমাটা তোমরা যেভাবে আমাকে সিরিয়াল করেছি, আমায় ভালোবাসা দিয়েছো, আশা করছি সেভাবে তোমরা আমাকে ভালোবাসা দেবে। আমি যাই করি, সেই সিনেমা হোক, সিরিয়াল হোক, আমার ব্লগিং হোক, আমার যে কোনো কাজ হোক, ভরে ভরে আমাকে এতটা ব্লেস করো যে আমাকে যাতে কেউ ধরে রাখতে না পারে।
আমি যাতে যেই স্বপ্নগুলো নিয়ে কলকাতায় পা রেখেছিলাম, সেই স্বপ্নগুলো যাতে নিজে একা পূরণ করতে পারি তোমাদের পাশে নিয়ে, তোমাদের আশীর্বাদে। আর যারা ভালোবাসে তারা তো আছেই, আর যারা হেটার্স তাদেরকেও অনেক থ্যাংক ইউ, কারণ ওরা আমার জীবনের মানে কি বলবো, আমার ওদের থেকে সমস্ত কিছু শেখা। যদি ওরা আমাকে না হেট করতো বা না কিছু আমার ভুলগুলো দেখিয়ে না দিত, তাহলে হয়তো আমি সেই জায়গাটা তৈরি করে মানে নিজেকে পিওর করে সেই জায়গাটা এগোতে পারতাম না। তো ভুল থেকে শিক্ষা, তো সেই জার্নিটা আমার লাইফে চলছে, সারা জীবন চলবে, শুধু আমার লাইফে না প্রত্যেকের লাইফেই। তো আমার কাছ থেকে আমার কাছে যেটা চাওয়া সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, এইটুকুই চাওয়া, ব্যাস। আমি তাহলে বড় লোক হয়ে যাবো। থ্যাংক ইউ সো মাচ। আমার ভালো লেগেছে তোমার সাথে কথা বলে। আমারও খুব ভালো লেগেছে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।